আমরা যেটা দেখছি যে কর্মসূচিটা সম্পর্কে একটু বলি, আপনি নিশ্চয়ই জানেন, তারপরও বলছি। 18 সেপ্টেম্বর ঢাকায়, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামাত। এবং এই বিক্ষোভ হচ্ছে বেশ কয়েকটি দাবিতে, তার মধ্যে একটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন এবং এর আর বাকি যে দাবিগুলো আছে সেটার মধ্যে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন এবং পিআর পদ্ধতি অর্থাৎ ভোটে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চালুর জন্য এই 5 দফা দাবির কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি কেন এখানে জানাতে হচ্ছে এবং সেই দাবিতে বিক্ষোভ কেন? সেই ফেব্রুয়ারি নির্বাচনটা এই দাবিতে অ্যাড করতে হলো কেন? কারণ সরকার নিজেই তো ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইছে। তো আপনার কাছে প্রথম শুনে আপনার বিশ্লেষণ কীভাবে দেখছেন? যে প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি এ সময়ের জন্য খুবই স্পর্শকাতর এই জন্য আমি বলতে চাই, প্রত্যেকটি আন্দোলনের একটি পক্ষ এবং প্রতিপক্ষ থাকে। অতীতের সময়গুলোতে দেখা গেছে যে যারা ক্ষমতায় থাকেন তারা একটি দল, তার একটি পক্ষ এবং তার আর একটা বিপক্ষ আছে। কিন্তু বর্তমান সরকার কাঠামো এবং বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক পরিমণ্ডল, এই পরিমণ্ডলের মধ্যে পক্ষ প্রতিপক্ষ বলে বিষয়টি নির্ধারণ করা খুব কঠিন। আমরা কিন্তু একটা কল্পিত ভাবের মধ্যে চলছি। যেমন ধরেন, আমি কথাটা আপনাকে এইভাবে উল্লেখ করতে চাই যে আমরা ধরে নিয়েছি, কেউ কেউ বলছেন যে বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলন চলা। আচ্ছা, বিএনপি কি সরকার? বিএনপি কি ক্ষমতায় আছে? এই আন্দোলনের মধ্যে দুইটা পয়েন্ট আমি আপনার কাছে মেনশন করতে চাই। আরও বলা হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। কথাটা কেন উঠেছে? কথাটা উঠেছে এই কারণে যে ডক্টর ইউনূস সাহেব তারেক রহমানের সাথে দেখা করেছেন, তিনি কথা বলেছেন এবং এখন অনেকে বলছেন যে তারেক রহমান সাহেবের সাথে কথা বলার কারণে লেভেল প্লেয়িং ফিল্ডের অবস্থাটা নেই। এই যে ধারণাটা আমরা করতেছি, তাহলে একজন তারেক রহমান সাহেব যিনি বিএনপির দায়িত্বে আছেন, তিনি নির্বাচনের কথা বলবেন নাকি তিনি কি নির্বাচনহীনতার কথা বলবেন? আর নির্বাচনের কথা বলার মধ্য দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডের অসামঞ্জস্যতা আসার যুক্তিটা কোথায়? আরেকটি কথা কিন্তু এই জুলাই সনদের ব্যাপারে আন্দোলনের ইস্যুর মধ্যে আছে, সেটা হচ্ছে যে এটাতে যারা স্বাক্ষর করবেন না তাদেরকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করতে হবে। তাহলে এই নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করবে কে? নির্বাচনের জন্য যদি রাজনৈতিক দলগুলো অযোগ্য ঘোষিত হয় তাহলে নির্বাচনটা কে করবে? এবং রাজনৈতিক দলগুলোকে এফিডেভিট করে শপথ পাঠ করতে হবে। বিষয়টা কেন? আমরা যে দাবিগুলো করছি কার কাছে? আপনি যেখানে আমরা এটা কার কাছে করছি? এই যে অথরিটিটাকে আমরা এমন একটা অথরিটির কাছে দাবি করছি বা কথাগুলো বলছি, যেই অথরিটি নিয়েই কিন্তু আপনি নানান প্রশ্ন উঠছে। আপনি একটা কথা কিন্তু নির্বাচন কমিশন থেকে খুব সুনির্দিষ্টভাবে বলেছে যে আপনি পিআর বলেন আর যাই বলেন, এটা কনস্টিটিউশনের বাইরে যাওয়া যাবে না। তাহলে আলোচনাটার ভিত্তি হতে হবে সংবিধান। এই যে সাংবিধানিক কথাটা আমরা বলছি, এই যে জুলাই সনদের কথা বলছি, অন্য যা কিছু বলছি, সংবিধান সংশোধনটা কে করবে? আমরা যত আলোচনাই করি, সব আলোচনার পরে কিন্তু আপনাকে দেখতে হবে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছেন সংবিধান সংরক্ষণের জন্য। তিনি তার শপথে শপথ নিয়েও তো এখন নতুন করে একটি কথা এসেছে। জামাতের একজন নেতা তিনি বলেছেন, আমি নাম উল্লেখ করছি, অ্যাডভোকেট শিশির মুনির, তিনি আমরা দেখলাম যে আলোচনায় তিনি উত্থাপন করেছেন যে 106-এর অধীনে সুপ্রিম কোর্টের কাছ থেকে যে পরামর্শ নিয়ে যে সরকার গঠন করা হয়েছে এই বিষয়টাই অসাংবিধানিক, অর্থাৎ এই সরকার অবৈধ। তিনি কিন্তু এই কথাটিও তুলেছেন। আমি এই জায়গাটা আপনার কাছে আসব, আমি একটু শুনে নেই তাজনুবার কাছ থেকে। তাজনুবা যাবেন, আপনারা কি এই আমরা প্রথমে শুনেছিলাম যে 8টি দল যাচ্ছে এরকম যুগপৎ আন্দোলনে, প্রথমে এনসিপির নামও সেখানে দেখলাম, আরও 2-1টি নাম দেখলাম, এই বিপার্টির নামও ছিল, কিন্তু এই বিপার্টির পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা থাকছি না। এনসিপি কি ভেবেছে যে এনসিপি এই দাবিতে তাদের সাথে থাকবে কিনা, না থাকলে কেন না, এরকম কোন সিদ্ধান্ত এসেছে? আপু, আপনাকে ধন্যবাদ এবং আমার সাথে আছেন যারা আছেন দর্শক যারা দেখছেন, আপনাদেরকে শুভেচ্ছা। এনসিপিও কিন্তু একদম সাথেই এটা জানিয়েছিল যে এই আন্দোলনের, এই যুগপৎ আন্দোলনে এনসিপি নেই এবং কেন নেই সেটা আমরা স্পষ্ট করেছিলাম। আমাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক হয়েছিল। আপনারা জানেন এখন আসলে গণ অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে কিন্তু অনানুষ্ঠানিক অনেক বোঝাপড়া বা বৈঠক হয়, কিন্তু তাদের 2-1টা দাবির সাথে আমাদের হয়তো মিল ছিল। এই যে মেইন তাদের যে দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন, আমরা কিন্তু দুইটা শুধুমাত্র উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চেয়েছি এবং সেটা যাতে মানে প্রাপ্ত ভোটের অনুপাতে হয়, আসনে না হয়, এবং
খুব ফান্ডামেন্টাল ডিফারেন্ট আছে। যেখানে মিল আছে যে আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই এবং সেটার বাস্তবায়ন প্রক্রিয়াটা মানে সংসদের আগে চাই, মানে জাতীয় সংসদে এটার ভিত্তিতেই আমরা নির্বাচনটা চাই। তো এই জায়গাটাতেই শুধু একটু মিল, এছাড়া কিন্তু এখন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেই জায়গায় আপনাদের পজিশনটা কি, যে জামাতের যে প্রস্তাব যে জুলাই সনদ বাস্তবায়নে যে এভিডেভিট করতে হবে, এভিডেভিট করে শপথ বাক্য পাঠ করতে হবে এবং সেটা না মানলে তারা নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়ে যাবে। আচ্ছা, তারা যে আমাদেরটা হচ্ছে আমরা এখনো একটা নতুন সংবিধান গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই চাই, যেটা আমাদের সব দিক থেকে একটা বেস্ট উপায় বলে আমরা মনে করি। তারা যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশ বা গণভোটের কথা বলেছে, কিন্তু আপু আমি এখানে আরেকটু কথা উল্লেখ করতে চাই। আপনি গত 2-1 দিনের ডেভেলপমেন্ট যদি দেখেন, লাস্ট যে মিটিংয়ে আমাদের প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন, ওখানে 3টা দলের থেকে যে প্রতিনিধিরা, সালাউদ্দিন সাহেব জামাত থেকে এবং এনসিপির আমাদের আক্তার কথা বললেন, এবং বিভিন্ন পত্রপত্রিকায় ওই আলোচনার যে নিউজ আসলো আমরা কিন্তু দেখেছি এবং শুনেছি যে সবাই কিন্তু বেশ আন্তরিক, এবং এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ কিন্তু আরও কিছুদিন বাড়ানো হচ্ছে এবং বুধবার এবং আছে। তো এরকম একটা পজিশনে, পরিবেশে, হ্যাঁ, যেখানে সবাই আন্তরিক, কিন্তু ইভেন সালাউদ্দিন সাহেবও যেখানে সংসদের পরে মানে নির্বাচনের পরে আগামী সংসদে এটা বাস্তবায়নের কথা বলছিলেন, উনিও বলছিলেন যে আর কোনো গ্রহণযোগ্য পদ্ধতি যদি দেখানো যায়, আইনি যদি দেখানো যায়, সেটা যাচাই বাছাই করা হবে, বা বিশেষ সাংবিধানিক আদেশের কথা কিন্তু আমরা শুনছি। সো এরকম একটা আলোচনার মুহূর্তে আমার কাছে মনে হয় যে আমাদের এখন এইখান থেকে কি রেজাল্ট আসে সেটা দেখা উচিত, কারণ সব পক্ষই খুবই আন্তরিক, এবং প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার আনাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য, এবং এটা এই সরকারের দায়িত্ব, এবং সরকার এটা করার জন্য যদি তাদের আগের অবস্থান থেকে সরে আসতে হয়, আগের অবস্থান বলতে কিন্তু প্রধান উপদেষ্টা যখন লন্ডনে চ্যাথেল বৈঠকে কিন্তু একবার বলেছিলেন যে গণভোট বা হচ্ছে এটা পরবর্তী সংসদ যারা নির্বাচিত হবেন আপনারা তাদের থেকে বুঝে নেবেন এই জুলাই সনদের যা আছে। কিন্তু উনি কিন্তু এই 2-1 দিন আগে আমরা সমকালে একটা নিউজে পড়লাম যে উনি কিন্তু বলেছেন আমি আমার পূর্বের অবস্থান থেকে সরে আসে, যেখানে প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যান্য সদস্যদের বৈঠকে উনি এটাতে কিন্তু রায় দিয়েছেন যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে এই বাস্তবায়ন প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো এবং আমরা একটা ঐক্যমতে পৌঁছাবো। সো ঠিক এই টাইমটাতে আমার কাছে মনে হয় না যে কোনো বিক্ষোভ, যুগপৎ আন্দোলন, মানে আমাদের সবার আসলে যেই অন্তর্বর্তী সরকার যতই ব্যর্থ হোক, এটা আমাদেরই গড়া সরকার, এটা আমরা চাই এর মাধ্যমে তার অধীনে এই জুলাই সনদ একটা ফয়সালা হোক, বাস্তবায়ন হোক, এবং এরপরে ফেব্রুয়ারিতে নির্বাচন।